ট্রাম্পের হুমকি ধামকি, বিরোধীদের তীব্র কথার বান। নিউ ইয়র্ক সিটিতে ভোটের মাঠে একপাশ চ্যালেঞ্জে জোহরান মামদানি। এবার নাইজেরিয়ায় মার্কিন হামলার শঙ্কা, প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ। খ্রিস্টানদের ওপর সহিংসতার অজুহাত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 5, ঘোষিত ত্রাণের 24% ঢুকতে দিচ্ছে তেল আবিব। চরম মানবিক বিপর্যয়। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছেন জোহরান মামদানি। জিতলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম মেয়র। ভোটের মাঠে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকারই তার মূল মন্ত্র। বিরোধীরা অবশ্য বলছেন মামদানি অনভিজ্ঞ, তার কিছু নীতিও বিতর্কিত। এদিকে মোকাবেলা করতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকি। এসব চ্যালেঞ্জ নিয়েই ভোটের মাঠে সরব এই তরুণ প্রার্থী। মাত্র কয়েক মাস আগেও অপরিচিত জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই প্রার্থী বিনামূল্যে সরকারি বাস, সার্বজনীন শিশু যত্ন এবং ভাড়া নিয়ন্ত্রণের মতো প্রতিশ্রুতি দিয়ে সাড়া ফেলেছেন সাধারণ মানুষের মাঝে। তবে তার এই উত্থানকে হুমকি হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি করেছেন মামদানি মেয়র হলে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে তার অনভিজ্ঞতা এবং ব্যয়বহুল প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। তবে মামদানির মতে গণতন্ত্র রক্ষার্থ শুধু স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানো নয়, সাধারণ মানুষের বস্তুগত চাহিদা পূরণ করাও। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তার দৃঢ় অবস্থান এবং পুলিশের তহবিল কমানোর পুরনো মন্তব্য নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। যদিও পরবর্তীতে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন, জানিয়ে বিভক্ত খোদ ডেমোক্রেট শিবিরও। তবে সব সমালোচনা ছাপিয়ে তরুণ ও অভিবাসী ভোটারদের বিপুল সমর্থন তাকে রেখেছে এগিয়ে। তার জয় শুধু শহরের নয়, নির্ধারণ করতে পারে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎও, বলছেন অনেকে। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন। এবার খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি দিলেন তিনি। প্রস্তুত থাকতে বললেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে। এদিকে ভেনেজুয়েলার কাছে বাড়ছে নজিরবিহীন মার্কিন সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন কেবল খরচ আর লাভের হিসাবে কষছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো রাগঢাক না রেখেই এবার নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের হত্যা বন্ধ করতে ব্যর্থ। অবিলম্বে এটি বন্ধ না হলে মার্কিন সহায়তা বাতিল এবং প্রয়োজনে সেনা পাঠানোর হুমকিও দেন তিনি। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়ার সরকার। অন্যদিকে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক চাপ। মাদক পাচার বিরোধী অভিযানের নামে সেখানে যুদ্ধজাহাজ ও হাজারো সেনা মোতায়েন করা হয়েছে। যদিও ট্রাম্প সম্প্রতি সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন, তবে তার পূর্বের আগ্রাসী মন্তব্য ওই অঞ্চলে উত্তেজনা জিইয়ে রেখেছে। ট্রাম্পের এমন দ্বিমুখী নীতি নিয়ে কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট রিচার্ড হাস বলেন, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি প্রায় সম্পূর্ণরূপে লেনদেন ভিত্তিক হয়ে উঠেছে। এখানে ইতিহাস, মানবাধিকার বা অন্য দেশের জাতীয় স্বার্থের মতো বিষয়গুলোর কোনো গুরুত্ব নেই, বরং প্রতিটি সম্পর্ককে সংকীর্ণ খরচ এবং লাভের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কে তৈরি করছে নতুন সমীকরণ। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24। একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শনিবার এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি কানাডায় প্রচারিত একটি বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক বিরোধী বক্তব্য ব্যবহার করায় ক্ষুব্ধ হন ট্রাম্প। শাস্তিস্বরূপ কানাডীয় পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ায় একটি সম্মেলনে ট্রাম্পের সাথে দেখা করে ব্যক্তিগতভাবে ক্ষমা চান কার্নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগ্রহও প্রকাশ করেন তিনি। তবে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন কানাডার সাথে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না। অবরুদ্ধ গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। টানা 5ম দিনের মতো উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ বোমা বর্ষণ চলছে। সবশেষ হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গাজায় ঘোষিত পরিমাণের মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে ইসরায়েল। গাজা প্রশাসন জানিয়েছে খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজার যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হয়েছে। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে উত্তর গাজা ও খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে দিনের বেশিরভাগ সময় জুড়ে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায় ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ক্রমাগত হামলার কারণে বহু স্থানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে গাজার পশ্চিম তীর জুড়েও নতুন করে হামলা শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের আক্রমণও বেড়েছে বলেও অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। গাজায় খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে। গাজার সরকার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তবে প্রতিদিন গড়ে মাত্র 145টি ট্রাক গাজায় প্রবেশ করছে, যা নির্ধারিত সংখ্যার মাত্র 24%। অক্টোবরের 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3203টি ট্রাক প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। গাজার প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভঙ্গ হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে। চন্দ্রা, নিউজ 24। সুদানের চলমান গৃহযুদ্ধ নারকীয় রূপ নিয়েছে। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ একদিনে হত্যা করেছে অন্তত 1,500 মানুষ। একটি হাসপাতালে 450-র বেশি মানুষ হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ। শহরের রাস্তাগুলোতে শত শত মরদেহ পড়ে রয়েছে, কিন্তু তাদের কবর দেওয়ার কেউ নেই, কারণ বাকিরা প্রাণ ভয়ে পালাচ্ছে। গত সপ্তাহের অক্টোবরে এল ফাশার শহরটি দখল করে নেয় আরএসএফ। এর পরপরই ঘটে এই হত্যাযজ্ঞ। জাতিসংঘের তথ্য মতে এর মধ্যে আল ফাশার থেকে 60,000-এরও বেশি মানুষ পালিয়েছে। ভয়াবহ ঝুঁকিতে আছে আটকে পড়া মানুষজন। হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকেই পথে মারা গেছেন বলে জানিয়েছেন তারা। আমরা বাইরে গিয়েছিলাম এবং তারা আমাদের ওপর গুলি করেছিল। আরএসএফ আমাদের যা ছিল তা কেড়ে নিল এবং তারা বাচ্চাদের মারধর করলো। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এল ফাশার শহরে বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেয়ে গেছে মাটি। মূলত দেশটির 2 জন জেনারেলের ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দ্বন্দ্ব থেকে শুরু হয় এই গৃহযুদ্ধ। তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য আরএসএফ কে মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরকেও অভিযুক্ত করছে অনেকেই। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে বিদেশিদের মদতেই এত দীর্ঘায়িত হচ্ছে সুদানের গৃহযুদ্ধ। একদিকে আরএসএফ কে অস্ত্র দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে রয়েছে সেনাবাহিনীতে সহায়তার অভিযোগ। 2019 সালে অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হবার পর থেকেই অস্থিতিশীল সুদান। চন্দ্রা, নিউজ 24।
2 দশকের অপেক্ষার অবসান, অবশেষে দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। শনিবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বর্ণাঢ্য আয়োজনে এই জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘর পরিদর্শনে প্রতি বছর আসবেন 80 লাখ দর্শনার্থী, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।